সৈয়দ আলাওল রচিত আজকের আলোচ্য কবিতা তোমাদের ক্লাস 10-এর সিন্ধু তীরে। তো এই কবিতা আলোচনা করার আগে আমরা এই কবিতার উৎস সম্পর্কে একটু বেসিক ধারণা, মানে যেটা আমাদের প্রয়োজন সেটা কিন্তু আমরা আগে জেনে নেব। তো প্রথম চলে আসছি আমি উৎসতে একদম সরাসরি। আমি হয়তো ঘেরে দিয়েছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, সেই কারণে আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি যাতে তোমরা দেখতে পাও। হ্যাঁ, দেখা যাচ্ছে আশা করি। দেখো, এটা একটু বোঝার রয়েছে। এর উৎসটা একটু অন্যরকম, আর পাঁচটার মতো নয়, তাই জন্য একটু ভালো করে ছকটা একটু বুঝে নাও। দেখো, এই কবিতাটার যে মূল কাব্যগ্রন্থ সেটা হচ্ছে পদুমাবত কাব্য। দেখো, পদুমাবত কাব্য, যেই কাব্যগ্রন্থটা লিখেছেন কে? মালিক মোহাম্মদ জায়সি। মালিক মোহাম্মদ জায়সি লিখেছেন। কোন ভাষায় লিখেছেন? আহুতি ভাষায়। আহুতি ভাষায় এই কাব্যগ্রন্থটা তিনি প্রথম লিখেছিলেন। এই কাব্যগ্রন্থেরই বাংলা অনুবাদ করেছেন কে? আমাদের মুসলমান কবি সৈয়দ আলাওল। এই কাব্যগ্রন্থ মানে এই পদ্মপদ, দেখো এই কাব্যগ্রন্থটাকে বাংলা ভাষায় অনুবাদ করেছেন শ্রী মাগন ঠাকুর অনুরোধে বা নির্দেশে। কি করেছেন? যেই কাব্যগ্রন্থটা লিখেছেন সেটা হচ্ছে পদ্মাবতী কাব্যগ্রন্থ। যেই কাব্যগ্রন্থটার মূল নাম হচ্ছে পদ্মাবতী কাব্যগ্রন্থ, কিন্তু এই পদ্মাবতী কাব্যগ্রন্থের পদ্মা সমুদ্র খণ্ডা, যেটা কিনা 35তম খণ্ড, যেটা কিনা 35তম খণ্ড, 35তম খণ্ড, সেটা হচ্ছে পদ্মা সমুদ্র খণ্ড। পদ্মা সমুদ্র খণ্ড এই কাব্যগ্রন্থ থেকে মূলত আমাদের এই সিন্ধু তীরে কবিতাটি নেওয়া হয়েছে। তাহলে এর উৎসটা বেসিক কি হলো? সৈয়দ আলাউল রচিত পদ্মাবতী কাব্যগ্রন্থের পদ্মা সমুদ্র খণ্ড থেকে গৃহীত। বোঝা গেল? এই গেল আমাদের উৎস সম্পর্কে একদম সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। এখানে আর এতটুকুনো তোমাদের ডাউট থাকার কথা নয়, একদম ছক আকারে কিন্তু বুঝিয়ে দিয়েছি। আবার একবার বলে দিচ্ছি, দেখে নাও। এই পুরোটাকে অনুবাদ, মানে এই লেখক, তার ভাষা, তার কাব্যগ্রন্থ, এটাকে অনুবাদ করেছেন, একেবারে হুবহু অনুবাদ তিনি করেননি, জাস্ট বলতে পারো অনুকরণ করে লিখেছেন। ঠিক আছে? তো কে লিখেছেন? সৈয়দ আলাওল। বাংলা ভাষায় কি লিখেছেন? পদ্মাবতী, যেটার মূল কাব্যগ্রন্থের নাম হচ্ছে পদ্মাবতী। আর যেটা কিনা 35তম খণ্ড, সেটা হচ্ছে পদ্মা সমুদ্র খণ্ড। এটা থেকে কিন্তু আমাদের আলোচ্য কবিতা সিন্ধু তীরে নেওয়া হয়েছে। এরপর যাব এর মানে কবিতার যে বৈশিষ্ট্য। দেখো, কবিতাটা দেখলেই তোমরা কিন্তু দেখতে পাবে যে এই রকম, এই রকম আর এই রকম, এইভাবে কবিতাটা কিন্তু লেখা হয়েছে। এটা এটা মূলত এটা তোমার ত্রিপদী ছন্দে লেখা হয়েছে। যেহেতু এটা মধ্যযুগের কবিতা, তাই এই কবিতার ভাষাটাও কিন্তু একটু অন্যরকম। বোঝা গেল? এই কবিতার ভাষাও কিন্তু একটু অন্যরকম, আর এটা কিন্তু ত্রিপদী ছন্দে লেখা হয়েছে। ক্লিয়ার? এরপর যাব, এই কবিতাটা পড়তে গেলে আমাদেরকে এর আগের যে ঘটনা সেটা কিন্তু জানতে হবে। কারণ এই কবিতাতে আমরা দুটো ক্যারেক্টার পাবো। একটা হচ্ছে পদ্মাবতী, যার ক্যারেক্টার বইয়ের কোথাও লেখা নেই। 2 নম্বর হচ্ছে পদ্মা। এই ক্যারেক্টারটাই কিন্তু মূলত আমাদের কবিতাতে লেখা রয়েছে, কিন্তু এই পদ্মাবতীর ক্যারেক্টার কিন্তু গোটা কবিতায় কোথাও নেই। বোঝা গেল? সেই কারণে এই পদ্মাবতী কে, দুম করে সে আমাদের কবিতায় কেনই বা চলে এলো, এটা জানার সূত্র কিন্তু আমাদেরকে, তাই জন্য পূর্ব কথা, মানে পূর্ব সূত্র বা একটা কাহিনী রয়েছে, সে কাহিনীটা কিন্তু আমাদেরকে জানতে হবে। কাহিনীটা একটু মন দিয়ে শোনো। কাহিনীর ওপরেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই কবিতাটা। কবিতাটা খুবই সহজ, কোনো কিছু জটিলতা নেই, একদম জাস্ট গল্পের মতো। জাস্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো, আর কিচ্ছু করতে হবে না, বইটা হাতে নাও আর আমার কথাগুলো শোনো। দেখো, শুরু করছি আমরা। পূর্ব কথাটা কি ছিল? সিংহল দেশের রাজকন্যা পদ্মাবতী। তো পদ্মাবতীর একটি পাখি ছিল, সুখ পাখি, যার নাম হচ্ছে হীরামণি। তো সেই পাখিটিকে কেন্দ্র করেই কিন্তু এই পদ্মাবতী, মানে আমাদের এই আলোচ্য অংশের মানে যে পাঠটা পড়বো সেটা কিন্তু শুরু হয়েছে। তো এই হীরামণি ছিল, যে সুখ পাখিটি ছিল হীরামণি তার নাম, এটা ছিল পদ্মাবতীর অত্যন্ত প্রিয়। তো সে কি করলো, একদিন হঠাৎ করে সে পাখিটা উড়ে পালিয়ে গেল। উড়ে সে পালিয়ে গেল, পালিয়ে কোথায় গেল? এক বনে গেল। সে বনে গিয়ে তা সে, সে পাখি মানে সুখ পাখি একটা ব্যাধের শিকার হয়।
সে ব্যাধ কি করে, তাকে শিকার করেছে এবং সে সেটাকে নিয়ে চিতরের হাটে গিয়ে বিক্রি করে। এবং সেখানে এক ব্রাহ্মণ সেই পাখিটি মানে সেই শুক পাখিটিকে কেনেন। সেই ব্রাহ্মণ কি করেছেন, সেই ব্রাহ্মণ আবার চিতরের রাজা রত্ন সেনের কাছে পাখির যে জ্ঞান বা তার প্রশংসা করেছেন, এবং রাজা কি করেন, চিতরের রাজা রত্ন সেন সেই পাখিটিকে ব্রাহ্মণের কাছ থেকে কিনে নেন। তো পাখিটি তার কাছেই থাকতো। তো রত্ন সেনের বিবাহ হয়ে গিয়েছিল, তার নাম হচ্ছে নাগমতী। ঠিক আছে, প্রথম স্ত্রী তার সেটা। তো তার কাছে সেই পাখিটি কি করলো, তার সাথে কথোপকথন করতে লাগলো, এবং সে তার স্ত্রী মানে রত্ন সেনের স্ত্রী সেই শুক পাখিটিকে নানা প্রশ্ন করতে লাগলো। সেই প্রশ্নের উত্তরে শুক পাখি পদ্মাবতীর রূপের বর্ণনা করতে লাগলো। তো সেই রূপের বর্ণনা আমাদের চিতর রাজ রত্ন সেন শোনেন। সে শুনে সে মুগ্ধ হয়ে যায় তার রূপে। পদ্মাবতীর রূপের রূপের যে কার বর্ণনা করতে লাগলেন, পদ্মাবতী। পদ্মাবতী কি, সে সিংহলের রাজকন্যা, সেই তার রূপের বর্ণনা করতে লাগলেন। এবং সেই বর্ণনা শুনে চিতরের রাজা রত্ন সেন সে মুগ্ধ হয়ে যান এবং তিনি চান ওই পদ্মাবতীকে বিবাহ করতে। তো বিবাহ করার জন্য রাজা রত্ন সেন চিতর থেকে তিনি সিংহলে যান। সিংহলে গিয়ে তিনি অবশেষে আমাদের যে সিংহলের রাজকন্যা পদ্মাবতী, সে পদ্মাবতীকে বিবাহ করেন। বিবাহ করার পর এবারে তার বাবা সিংহলের রাজকন্যা তো পদ্মাবতী, তার বাবা তাকে প্রচুর ধন সম্পদ দিয়েছে, যেটা কিনা যৌতুক হিসেবে দিয়েছে চিতরকে। তো চিতর এবার বিবাহ সম্পন্ন করে সে এবার তার নিজের যে চিতরের উদ্দেশ্যে, চিতরের যে রাজা রত্ন সেন সে চিতরের উদ্দেশ্যে সমুদ্র পথে যাত্রা শুরু করেন। সমুদ্র পথে যাত্রা শুরু করেন তার স্ত্রী পদ্মাবতী এবং পদ্মাবতীর 4 সখী ছিলেন। সেই 4 সখী সহ পদ্মাবতী আর চিতরের রাজা রত্ন সেন তারা সমুদ্র পথে চিতরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। আর তাদের সঙ্গে যে ধন সম্পদ ছিল, মানে যে সমস্ত যৌতুক হিসেবে তিনি যা পেয়েছিলেন সেগুলো ছিল। ঠিক এরকম সময়ে ব্রাহ্মণ রূপী ছদ্মবেশ নিয়ে সমুদ্র রাজা রাজা রত্ন সেনের কাছে এসে দান ভিক্ষা চান। তো রাজা চিতরের রাজা রত্ন সেন তো কোনরূপ কোনো দান ভিক্ষা দেননি, না দেওয়ায় তাকে ফিরিয়ে দিয়েছেন, না দিয়ে তাকে ফিরিয়ে দিয়েছেন। কাকে ফিরিয়ে দিয়েছেন? সেই ব্রাহ্মণ রূপী সমুদ্র রাজাকে ফিরিয়ে দেওয়ায় সমুদ্র রাজা তো অত্যন্ত ক্রুদ্ধ হন, সে অত্যন্ত রেগে যান। রেগে গিয়ে তিনি কি করলেন, তিনি সেই সমুদ্রে তিনি তাণ্ডব সৃষ্টি করলেন, প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় সৃষ্টি করলেন, যাতে করে কি হয়, তাদের নৌকো কিন্তু উল্টে যায়। তার ফলে কি করলো রাজা রত্ন সেন, এবার তার স্ত্রী পদ্মাবতী আর তার সঙ্গে যে তারা যে 4 জন সখী ছিলেন, সেই সখীকে নিয়ে একটা অন্য ভেলায় তুলে দিয়েছেন। পদ্মাবতী এবং তার স্ত্রী পদ্মাবতী আর 4 সখীকে একটা অন্য ভেলায় তুলে দিয়েছেন, নিজে একটা অন্য ভেলায় বসেছেন। ঠিক আছে, তো সেই ভেলা ভাসতে 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 একটা অবশেষে একটা তীরে এসে বা তটভূমিতে এসে পৌঁছায়। ঠিক এইখান থেকেই শুরু হয়েছে আমাদের আলোচ্য কবিতা। বোঝা গেল? আমাদের পূর্বসূত্রের কাহিনী হচ্ছে এই। পদ্মাবতী ছিলেন কে, এতক্ষণে আমরা বুঝে গেছি নিশ্চয়ই কে পদ্মাবতী, দুম করে কেন আমাদের কবিতায় ভেতরে প্রবেশ করলো পদ্মাবতী। বোঝা গেল? ধীরে ধীরে আমরা কিন্তু এই পদ্মার ক্যারেক্টারটাও কিন্তু জানতে পারবো। চলো এবার শুরু করে দিই আমাদের যে কবিতার পাঠটা। তো দেখো, প্রথমেই রয়েছে কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তোথা। কন্যারে, এখানে কন্যা বলতে কাকে বুঝিয়েছেন? এখানে কন্যা বলতে সিংহলের রাজকন্যা কিংবা চিতর রাজা রত্ন সেনের স্ত্রী পদ্মাবতীকে বুঝিয়েছেন। সেই পদ্মাবতী কি ফেলিল যথা জলের মাঝারে তথা, একটা জলের মাঝখানে এসে পড়লো। দিব্যপুরীর সমুদ্র মাঝার, সমুদ্রের মাঝখানে একটা দিব্যপুরী, দিব্য কথার অর্থ হচ্ছে অতি সুন্দর। ঠিক আছে, অতি সুন্দর একটা জায়গা, যেখানে এসে তাদের সেই ভেলাটা এসে সেখানে মানে পৌঁছেছে। অতি মনোহর দেশ, সেই সুন্দর সেই দিব্যপুরীটা ছিল অতি মনোহর দেশ। মনোহর কথার অর্থ কি? মন হরণ করে, যে মানে মনকে যে ছিনিয়ে নেয়, মনকে যে জিনিসটা আকৃষ্ট করে রাখে, সেটাকে আমরা বলি মনোহর। তো অতি মনোহর দেশ,
নাহি তথা দুঃখ ক্লেশ। সেই দেশটা এতটাই সুন্দর, তার সৌন্দর্য এতটাই ছিল যেখানে কোনো দুঃখ, কষ্ট, ক্লেশ বিন্দু মাত্র ছিল না। সত্য ধর্ম সদা সদাচার, সেইখানে সব সময় সর্বদা সত্য কথা, সত্য ধর্ম, সদাচার, সদাচার মানে কথা হচ্ছে সদ আচার গুণ, এই সমস্ত সেখানে বিরাজ করতো। কোথায়? সেই দিব্য স্থানে, সেই দিব্যপুরীতে, যেখানে কিনা সেই সমুদ্রের মাঝারে যে দিব্যপুরীটি রয়েছে। সমুদ্র নিপতি সুতা। সমুদ্র নিপতি কথার অর্থ কি? রাজা। সুতা কথার অর্থ কি? কন্যা। তাহলে সমুদ্র রাজা কন্যা পদ্মা, যার নাম কিনা পদ্মা। আমরা কিন্তু পদ্মার উল্লেখ কবিতায় পেয়েছি, কিংবা এটা আমি কবিতা শুরু করার আগেও কিন্তু এটা আমি বলেছি যে পদ্মার উল্লেখ কবিতায় পাবো, কিন্তু পদ্মাবতীর উল্লেখ আমরা কিন্তু সারা কবিতাতেও পাবো না। বোঝা গেল? তো পদ্মা, তো তোমরা একেবারে পদ্মাবতী আর পদ্মা এই দুটো ক্যারেক্টার কিন্তু গুলিয়ে ফেলো না, এই দুটো ক্যারেক্টার কিন্তু এক না। বোঝা গেল? একজন পদ্মা হচ্ছে সমুদ্র রাজার কন্যা, আর পদ্মাবতী তিনি হচ্ছে সিংহলের রাজকন্যা, কিংবা তাকে আমরা বলতে পারি অপরূপ সৌন্দর্য যার, কিংবা তিনি হচ্ছে রাজা রত্নসেনের স্ত্রী। বোঝা গেল? এরপরে আসছি পদ্মা নামে গুণযুতা। যেই সমুদ্র রাজকন্যা যার নাম পদ্মা, সে অসম্ভব গুণযুক্ত, তার অসম্ভব গুণ রয়েছে। গুণযুক্ত কথার অর্থ হচ্ছে গুণযুক্ত, তার ক্যারেক্টার, তার চারিত্রিক বৈশিষ্ট্যে তার অনেক গুণ রয়েছে। সিন্ধু তীরে দেখি দিব্যস্থান। সেই সিন্ধু তীরে মানে সেই নদীর তীরে আমরা দেখি দিব্যস্থান, সেই অপরূপ মনোহর যে যে দেশটা, সেই দিব্যস্থানটা কিন্তু আমরা দেখতে পাই। উপরে এক পর্বত, সেই দিব্যস্থানের উপরে রয়েছে এক পর্বত, ফল ফুলে অতিরেক, সেখানে রয়েছে ফল ফুলে অতিরেক কথার অর্থ হচ্ছে আধিক্য বা বিস্তার। ঠিক আছে, সেখানে ফল ফুলে ভরা। তার পাশে রচিল উদ্যান। ঠিক তার পাশে একটা রচিল মানে হচ্ছে রচনা করা হলো, উদ্যান মানে বাগান। ঠিক তার পাশে সেই দিব্যস্থান, যেটা কিনা ওপরে রয়েছে পর্বত, যেটা কিনা ফুল ফলে ভরা, আর ঠিক তার পাশেই একটা বাগান রচিত হলো। নানা পুষ্প মনোহর, সেটা ছিল নানা পুষ্প, নানা রকম ফুল ফলে। হ্যাঁ, মনোহর মানে আগেই বলেছি যেটা মন হরণ করে নেয়, মনকে যেটাকে তোমার মন যেটাকে টেনে নেয় সেটাই হচ্ছে মনোহর। বোঝা গেল? তো সেই পুষ্পে এত সুন্দর সুন্দর ফুল, সেখানে কি হতো? মন হরণ করে যেত। সুগন্ধিক সৌরভতর, সেই অপূর্ব ফুলের একটা সুগন্ধ সুভাষ, একটা সৌরভতর সুভাষ, একটা সুগন্ধ সবসময় বিরাজ করত। নানা ফল বৃক্ষ সুলক্ষণ, সেখানে নানা রকম নানা ফল, নানা বৃক্ষ, বিভিন্ন রকমের গাছ। সুলক্ষণ মানে কি? যে বৃক্ষগুলো থেকে আমরা ভেষজ উপাদান বের করি, সেই সুলক্ষণ সেই গাছগুলো তার বাগানে ছিল, মানে তার উদ্যানে ছিল। তাহাতে বিচিত্র টঙ্গী। ঠিক তাহাতে মানে ঠিক সেখানে বিচিত্র মানে একটা আশ্চর্য, একটা অদ্ভুত। টঙ্গী মানে অর্থ হচ্ছে প্রাসাদ। সেখানে একটা অপূর্ব, একটা বিচিত্র, একটা অপূর্ব একটা প্রাসাদ ছিল। হেমরত্নে নানা রঙ্গী। হেম কথার অর্থ হচ্ছে সোনা, রত্ন মানে মণি মাণিক্য এই সমস্ত, রানা রঙ্গী মানে সেটাকে মানে সেই প্রাসাদটা সোনা মণি মাণিক্য দিয়ে নানা রঙের সাজানো ছিল। তোথা কন্যা থাকে সর্বক্ষণ। ঠিক সেই দিব্যস্থান, যেটা কিনা ফুল ফলে ভরা, যেটা কিনা সেই যেখানে সবসময় সদা সত্য ধর্ম সদাচার বিরাজ করে, যেটা ফল ফুলে ভরা, সুলক্ষণ বৃক্ষ রয়েছে, প্রাসাদ যেটা কিনা হিম রত্নে একদম সাজানো, ঠিক সেইখানে আমাদের সমুদ্র রাজার কন্যা পদ্মা সর্বক্ষণ মানে সব সময় থাকেন। এই কন্যা মানে কাকে বুঝিয়েছেন এখানে কবি? এই কন্যাকে বুঝিয়েছেন সমুদ্র রাজার কন্যা পদ্মাকে বুঝিয়েছেন। আর এই কন্যা কথার অর্থ এখানে কবি বুঝিয়েছেন পদ্মাবতীর কথা। চিতরাজ রত্ন সেনের স্ত্রী পদ্মাবতীর কথা বুঝিয়েছেন। দুটো লাইন কিন্তু খুব ভালো করে মন দিয়ে শুনবে, যে কোন কন্যাকে কোনটা মানে কোন কোন কন্যা কি হচ্ছে, মানে কাকে নির্দেশ করছে, এই কন্যা মানে কাকে নির্দেশ করছে, এই কন্যা মানে কাকে নির্দেশ করছে। এই লাইনগুলো মানে না বুঝতে পারলে তুমি কন্যা নির্ধারণ করতে পারবে না। বোঝা গেল? এই ছিল আমাদের প্রথম যেটা। এরপরে আসছি পরের অংশ। পৃত্তপুরে ছিল নিশি। পৃত্তপুরে মানে পিতার গৃহে ছিল নিশি, যখন রাত ছিল নানা সুখে খেলি হাসি, নানা হেসে খেলে দিন কাটতো। যদি হইল সময় প্রত্যুষ, ঠিক যখন
প্রত্যুষ মানে ভোর হলো, যখন তার সময় মানে ভোর হয়ে এলো, সখীগণ পরি সঙ্গে পদ্মা তার সখীদেরকে নিয়ে আসিত উদ্যান রঙ্গে। সে উদ্যান তার সেই সুন্দর বাগানে রঙ্গে মানে আমোদ কৌতূহল মানে কৌতূহল নয় মানে কৌতুক মজা এই সমস্ত করতে সে উদ্যানে আসতো। সিন্ধু তীরে রহিছে মাঞ্জস, সিন্ধু তীরে সে দেখতে পেল রহিছে মানে রয়েছে মাঞ্জস মানে একটা ভেলা। মনেতে কৌতুক বাসি সেই ভেলাকে দেখে পদ্মার মনে কৌতূহল সৃষ্টি হলো। তুরিত গমনে আসি, সে তুরিত মানে হচ্ছে শীঘ্র মানে সে দ্রুত সেই স্থানে আসে। দেখে চারি সখী চারি ভীত, সেখানে এসে সে দেখে চার সখী চারিদিকে মানে চতুর্দিকে যেন ছড়িয়ে রয়েছে। মধ্যতে যে কন্যাখানি সেই চারিদিকে যে ছড়িয়ে রয়েছে সখী, মাঝখানে যে কন্যাখানি মাঝখানে যে কন্যা রয়েছে, রূপে অতি রম্ভা যিনি, তার রূপের সৌন্দর্য ছিল কিরকম, রম্ভা মানে তোমার স্বর্গের অপ্সরার মতো। যিনি কথার অর্থ হচ্ছে এখানে জয় করা। তো তার রূপ সৌন্দর্য এতটাই যে সে স্বর্গের অপ্সরাকেও জয় করে নিয়েছে। নিপাতিতা চেতন রহিত, নিপাতিতা কথার অর্থ হচ্ছে ভূপতিত, চেতন রহিত মানে জ্ঞান, রহিত মানে হারিয়ে, তার জ্ঞান হারিয়ে সে সেইখানে সিন্ধু তীরে সেই ভেলার উপর চার সখী, মাঝখানে সেই কন্যা যেটা কিনা যার কিনা রূপ সৌন্দর্য প্রচুর ছিল, যে কিনা একদম স্বর্গের অপ্সরাদেরকেও জয় করে নিয়েছে, সে সেখানে ভূপতিত মানে পড়ে রইল। দেখিয়া রূপের কলা, তার রূপের সৌন্দর্য দেখে বিস্মিত হইল বালা। সে অবাক হলো, বালাকে এখানে পদ্মাকে বুঝিয়েছে, তো সে অবাক হলো, অনুমান করে নিজ চিত্তে, সে অনুমান করতে লাগলো, সে নানা কিছু ভাবতে লাগলো, নিজ মনে সে নানা কিছু ভাবতে লাগলো। কি ভাবলো? ভাবছি ইন্দ্র শাপে বিদ্যাধরী কিবা স্বর্গভ্রষ্টা করি। সে ইন্দ্রের মানে দেবরাজ ইন্দ্রের অভিশাপে বিদ্যাধরী মানে যে বিদ্যা হরণ করে নিয়েছে, কিংবা স্বর্গভ্রষ্ট কিংবা স্বর্গ থেকে যে বিচ্যুত বা স্বর্গ থেকে তাকে মানে বাদ দিয়ে দেওয়া হয়েছে, অচৈতন্য পড়িছে ভূমিতে, সেই কারণে সে জ্ঞান হারিয়ে এই ভূমিতে সে পড়ে রয়েছে। বেকত দেখিয়া আঁখি, বেকত কথার অর্থ হচ্ছে মানে হালকা, তার চোখ দুটোকে দেখে মনে হচ্ছে প্রস্ফুটিত মানে খোলা। তেষন বসন সাক্ষী, তার পোশাক পরিচ্ছদ দেখে বেথানিত হয়েছে কেশ বেশ, বেথানিত মানে হচ্ছে এলোমেলো, হয়েছে মানে হয়েছে, কেস মানে তার চুল, তার বেশ মানে তার পোশাক পরিচ্ছদ, তার সবকিছু দেখে মনে হচ্ছে সে যেন এলোমেলো হয়ে যেন পড়ে রয়েছে। বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাও, সে মনে করছে যে হয়তো সমুদ্রের নাও মানে নাও কথার অর্থ হচ্ছে নৌকা, সমুদ্রের নৌকায় ভাঙিল প্রবল বাও, ভেঙে দিয়েছে প্রবল ঝড়ে বাতাসে, বাও কথার অর্থ হচ্ছে বাতাসে, প্রবল ঝড়ে তার নৌকা যেন উল্টে গিয়েছে বা যেন ভাসতে ভাসতে সে চলে এসেছে। মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ, সে আত্মহারা হয়ে সে সিন্ধু তীরে এসে সে অজ্ঞান হয়ে গেছে। বোঝা গেল? নেক্সট বলেছে চিত্তের পুতলি সমা নিপাতিত মনোরমা, চিত্তের ঠিক পুতুলের মতো, পুতলির কথার অর্থ হচ্ছে নূপুর, আর চিত্তের মানে সে মানে সে ছবির মতো, সমা নিপাতিত মনোরমা সে ভূপতিত হয়েছে, মনোরমা মানে এখানে কাকে বুঝিয়েছে? সে পদ্মাবতীকে। কিঞ্চিত আছয় মাত্র শ্বাস, সে ভূপতিত হয়েছে তো সে কথা ঠিক, কিন্তু তার মধ্যে কিঞ্চিত মানে সামান্য যেন তার মনে হচ্ছে যেন শ্বাস প্রশ্বাস সে চলছে। অতি স্নেহ ভাবি মনে, সে অত্যন্ত স্নেহের সঙ্গে ভাবতে লাগলো। বলে পদ্মা, ততক্ষণে পদ্মা বলছে বিধি মোরে না করো নৈরাশ, হে বিধাতা আমাকে তুমি নিরাশ করো না। পিতার পুণ্যের ফল, পিতার পুণ্যের মানে পিতা যে সমস্ত পুণ্য করেছে তার ফলে, মোহর ভাগ্যের ফলে মানে আমার ভাগ্যের জন্য বাহুরক কন্যার জীবন, এই কন্যাকে জীবন ফিরিয়ে দাও, যে করে হোক বিধাতা তুমি এই কন্যার জীবন ফিরিয়ে দাও। চিকিৎসমু প্রাণপণ, আমি চিকিৎসা করব, প্রাণপণে আমি চেষ্টা করব, কৃপা করো নিরঞ্জন, হে ঈশ্বর তুমি কৃপা করো। দুঃখিনী রে করিয়া স্মরণ, আমার মতো দুঃখিনী, কে দুঃখিনী? পদ্মা, পদ্মা নিজেকে এখানে দুঃখিনী বলেছেন, সে বলছে আমার মতো দুঃখিনীকে তুমি কৃপা করো আর ফিরিয়ে দাও এই মেয়ের এই কন্যার জীবন।
সখী সবে আজ্ঞা দিল। সে তার যে পদ্মাও তার সখীগণকে নিয়ে সে উদ্যানে এসেছিল, আমরা কবিতার শুরুতেই জানতে পারি। সেই সখীদেরকে সে আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিয়ে এলো, সে বাগানের মাঝখানে নিয়ে এলো, ভেলা থেকে তুলে বাগানের মাঝখানে নিয়ে এলো, পঞ্চজনে বসনে ঢাকিয়া। সেই 5 জন পদ্মাবতী এবং তার 4 সখীকে নিয়ে 5 জনকে বসনে মানে কাপড়ে ঢাকিয়া দিল। অগ্নি জালি ছেঁকে দাও, আগুন জেলে গা ছেঁকে মানে সেকে সেকে দিচ্ছিল। কেহ শিরে কেহ পাও, কেউ মাথায় আর কেউ পায়, মানে পাও মানে হচ্ছে পায়ে। তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া, তন্ত্রে তন্ত্রে মন্ত্রে মানে কি বিভিন্ন তন্ত্র মন্ত্র করে মহৌষধি মানে আগেকার দিনে আমরা দেখেছি যে সমস্ত ভেষজ উদ্ভিদ যেটা কিনা প্রচন্ড কার্যকরী, সেই মহৌষধি দিয়া তন্ত্রে মন্ত্রে তার সেবা শুশ্রূষা করতে লাগলো কে? পদ্মা আর তার সখীরা। দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে। দণ্ড 4 দণ্ড পর। আমরা জানি দণ্ড কথার মানে দণ্ড মানে হচ্ছে 1 দণ্ড সমান 24 মিনিট। 24 মিনিট, ঠিক আছে? তাহলে 4 দণ্ড সমান কত হচ্ছে? সেই 4ই দণ্ড। দণ্ড 4 পরে বহু চিকিৎসা, বহু এত কিছু যত্ন চিকিৎসা করে পঞ্চকন্যা পাইলা চেতন। সেই পদ্মাবতী আর তার সখীরা চেতন মানে জ্ঞান ফিরে পেয়েছিল। শ্রীযুক্ত মাগন গুণী মোহন্ত আরতি শুনি। শ্রীযুক্ত মাগন গুণী, আমরা জানি যে মধ্যযুগের কবিরা তারা যখন কোনো কিছু কবিতা লিখতেন, সেই কবিতায় কবির নাম যুক্ত করে উক্তি করতেন। কবিতার শেষে কবির নাম যুক্ত করে উক্তি লিখতেন। কবিতা কিন্তু অ্যাকচুয়াল এখানেই শেষ, কিন্তু এইটা মানে তিনি কবির নাম কবিতায় যুক্ত করে তাকে নিয়ে উক্তি লিখছেন। কি লিখছেন? এটাকে বলা হয় কি বলতো? এটাকে বলা হয় ভণিতা। এটাকে বলে ভণিতা। এটা আমরা দেখেছি মধ্যযুগের যে সমস্ত সাহিত্য রয়েছে না, সেখানে এই রকম ভণিতা দেওয়া হতো। তো সেখানে বলছেন শ্রীযুক্ত মাগন গুণী মানে মাগন ঠাকুর, শ্রীযুক্ত মাগন ঠাকুর, যিনি কিনা মোহন্ত, যিনি কিনা সন্ন্যাসী ছিলেন। মোহন্ত মানে বিভিন্ন মোহ থেকে যে বিরত থাকতো, সেই সন্ন্যাসী আমরা জানি। তার আরতি শুনি, তার সেই আরতি শুনে হীন মানে অত্যন্ত মানে দরিদ্র বা নিজ, আলাওল মানে সৈয়দ আলাওল সুরচন, এই সুন্দর রচনটা মানে সুন্দর পাঠটাকে তিনি রচনা করেছেন। আমরা কবিতার শুরুতেই জেনেছি তো যে এই মাগন ঠাকুরের নির্দেশেই কিন্তু সৈয়দ আলাওল এই পদ্মাবতী কাব্যটি কিন্তু অনুবাদ করেছেন, তাই তো? সেই আহুদি ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেছেন এই শ্রী মাগন ঠাকুরের নির্দেশেই বলতে পারো, ঠিক আছে? নির্দেশে বা আদেশে, বোঝা গেল? এখন প্রশ্ন হচ্ছে তোমাদের মধ্যে, সবই তো ঠিক আছে, পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা চেতনও ফিরে পেয়েছে, কিন্তু পঞ্চকন্যা কারা? পঞ্চকন্যা হচ্ছে, আমরা তো একজনের নাম জেনেই গেছি পদ্মাবতী, আর কি? আর হচ্ছে চন্দ্রকলা, রোহিণী, আর হচ্ছে বিজয়া, আর হচ্ছে বিধুন্নলা। চন্দ্রকলা, রোহিণী, বিজয়া আর বিধুন্নলা, এই ছিল পঞ্চকন্যা। এই ছিল আমাদের গোটা সিন্ধু তীরে কবিতার পূর্ব সূত্র সহযোগে, একদম গল্প সহযোগে আমাদের আলোচ্য পাঠ্যাংশের যে মেলবন্ধন একদম সুন্দর করে আমি বোঝানোর চেষ্টা করেছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটায় অবশ্যই একটা লাইক করে দাও। আর যদি এই ভিডিওটা তোমার কাছে নতুন হয়ে থাকে বা এই চ্যানেলটা নতুন হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে রেখে দিও, কারণ এর পরে আমরা অনেক ভিডিও দিয়েছি বা এর আগেও পড়িয়েছি। নেক্সট টাইম আরো অন্যান্য যে পার্টগুলো বাকি রয়েছে সেগুলো কিন্তু বুঝিয়ে দেওয়া হবে, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো টপিকের আলোচনা নিয়ে আবারও কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।